তেসরা ফেব্রুয়ারি ২০২৬ রাত গভীর। ইউক্রেনের রাজধানী কিয়েভের তাপমাত্রা হিমাঙ্কের নিচে -25°C। হাড় কাঁপানো শীতের মধ্যে হঠাৎই রাতের আকাশ চিরে ঝলসে উঠল আগুনের গোলা। আবুধাবিতে যখন আমেরিকা, রাশিয়া এবং ইউক্রেনের কূটনীতিকরা তথাকথিত শান্তি আলোচনা বা পিস টকে ব্যস্ত, ঠিক তখনই মস্কো ইউক্রেনের উপর চালিয়েছে এবছরের সবচেয়ে ভয়াবহ বিমান হামলা। ৪৫০টি ড্রোন এবং ৭১টি মিসাইল একযোগে আছড়ে পড়ল ইউক্রেনের বুকে। তাসের ঘরের মতো ভেঙে পড়ল কিয়েভের বিদ্যুৎ ব্যবস্থা। ১১৭০টি বহুতল ভবন মুহূর্তের মধ্যে পরিণত হল বরফের কফিনে। না আছে বিদ্যুৎ, না আছে হিটিং ব্যবস্থা। অথচ ঠিক দুদিন আগেই ডোনাল্ড ট্রাম্প ফোন করে ভ্লাদিমির পুতিনকে অনুরোধ করেছিলেন একটি এনার্জি ট্রুস বা জ্বালানি যুদ্ধবিরতির জন্য। পুতিন কথা দিয়েছিলেন, কিন্তু সেই কথা তিনি রেখেছেন মাত্র এক সপ্তাহ। ৪ বছর গড়িয়ে যুদ্ধ এখন পঞ্চম বছরে। ইউক্রেন কি তবে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করছে? জেলেনস্কি সেনাবাহিনী কি পারবে রাশিয়ার এই মরণ কামড় সহ্য করতে? নাকি ২০২৬ সালই হতে যাচ্ছে সেই বছর যেদিন মানচিত্র থেকে মুছে যাবে ইউক্রেনের সার্বভৌমত্বের স্বপ্ন? আবুধাবির বন্ধ দরজার পেছনে আসলে কি ঘটছে? ট্রাম্প কি ইউক্রেনকে রাশিয়ার হাতে তুলে দিচ্ছেন? আর ফ্রন্ট লাইনে সেই ভয়ঙ্কর পরিসংখ্যানগুলোই বা কি বলছে? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। দু সালের ৪ ও ৫ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যের বিলাসবহুল শহর আবুধাবি। বাইরের চকচকে জৌলুস আর শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষের আরামদায়ক পরিবেশের ঠিক বিপরীতে তখন ইউক্রেনের রাজধানী কিয়েভের চিত্রটা ছিল আক্ষরিক অর্থেই নরকের মতো। আবুধাবির সেই রুদ্ধদ্বার কক্ষে তখন চলছে এক হাই প্রোফাইল বৈঠক, যা হয়তো নির্ধারণ করে দিচ্ছিল ইউক্রেনের কফিনের শেষ পেরেকটি। বৈঠকের চরিত্রগুলো খেয়াল করুন। একদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার। অন্যদিকে রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা বা GRU এর প্রধান ইগর কোস্তিওকভ। আর এই দুই পরাশক্তির মাঝখানে অসহায় মুখে বসে আছেন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্তেম উমেরভ এবং প্রেসিডেন্ট অফিসের প্রধান কিরিলো বুদানোভ। বৈঠকটি কাগজে কলমের শান্তি আলোচনা বা পিস টক নামে পরিচিত হলেও ভেতরের পরিবেশ ছিল মূলত ইউক্রেনকে কোণঠাসা করার এক আয়োজন। এই বৈঠকের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, যখন ডোনাল্ড ট্রাম্প সরাসরি ভ্লাদিমির পুতিনকে ফোন করেছিলেন। ট্রাম্পের অনুরোধ ছিল একটাই, প্রচণ্ড শীতে ইউক্রেনের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যেন হামলা না চালানো হয়। কূটনৈতিক ভাষায় একে নাম দেওয়া হয়েছিল এনার্জি ট্রুস বা জ্বালানি যুদ্ধবিরতি। পুতিন সম্মতি দিয়েছিলেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও নিশ্চিত করেছিলেন যে ১ ফেব্রুয়ারি পর্যন্ত তারা ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে কোনো হামলা চালাবে না। বিশ্ববাসী ভেবেছিল হয়তো যুদ্ধের মোড় ঘুরতে যাচ্ছে, কিন্তু সমরবিদরা এখন বলছেন এই এক সপ্তাহের বিরতি ছিল মূলত ঝড়ের আগে নিস্তব্ধতা। এটিকে আসলে শান্তির জন্য ছিল, নাকি এটি ছিল রাশিয়ার ইতিহাসের অন্যতম ধূর্ত এক সামরিক কৌশল? গভীরভাবে লক্ষ্য করলে দেখা যায় রাশিয়া এই যুদ্ধবিরতির সময়টিকে ব্যবহার করেছে তাদের মিসাইল এবং ড্রোন রিলোড করার কাজে। তারা জানত টানা হামলার পর তাদের স্টক পাইল বা মজুদ কমে এসেছে। ট্রাম্পের কথা মতো কয়েকদিন হামলা বন্ধ রাখলে তারা এক ঢিলে দুই পাখি মারতে পারবে। প্রথমত, ওয়াশিংটনকে দেখানো যাবে যে রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত, আর দ্বিতীয়ত তারা তলে তলে প্রস্তুত হতে পারবে ৩রা ফেব্রুয়ারির সেই মরণ কামড় দেওয়ার জন্য। বাস্তবতা হল ২রা ফেব্রুয়ারি রাত পোহাতে না পোহাতেই আবুধাবির আলোচনার টেবিল কেঁপে ওঠে কিয়েভের বিস্ফোরণের শব্দে। ১ ফেব্রুয়ারি অর্থাৎ রোববার পার হওয়ার ঠিক পরপরই রাশিয়া তাদের আসল রূপ দেখায়। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে ইউক্রেনের উপর আছড়ে পড়ে ৪৫০টি ড্রোন এবং ৭১টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল। এর মধ্যে ছিল ইস্কান্দার এম এবং উত্তর কোরিয়ার তৈরি KN-23 মিসাইল, যা ইউক্রেনের প্যাট্রিয়ট সিস্টেম ভেদ করতে সক্ষম। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে তারা এবার নতুন কৌশল হিসেবে ব্যবহার করে জেরবেরা মাদারশিপ ড্রোন, যা ছোট ছোট আরও ড্রোন বহন করে রাডারকে ফাঁকি দিতে পারে। ফলাফল ছিল ভয়াবহ। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি DTE-কে জানায় তাদের অবশিষ্ট উৎপাদন ক্ষমতার উপর এটি ছিল এ বছরের সবচেয়ে শক্তিশালী আঘাত। কিয়েভের দানিৎসা থার্মাল পাওয়ার প্ল্যান্ট এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে এটি মেরামত করতে কয়েক বছর লেগে যাবে। যখন আবুধাবির এসি রুমে বসে কূটনীতিকরা কফির কাপে চুমুক দিচ্ছিলেন, তখন কিয়েভের ১১৭০টি বহুতল ভবন পরিণত হয়েছিল বরফের কফিনে। না ছিল বিদ্যুৎ, না ছিল হিটিং ব্যবস্থা। সবচেয়ে নাটকীয় মুহূর্তটি আসে যখন জেলেনস্কি ট্রাম্পের কাছে অভিযোগ করেন যে পুতিন কথা রাখেননি।
এর উত্তরে ট্রাম্প যা বলেছিলেন তা ইউক্রেনের জন্য ছিল আরও বড় ধাক্কা। ট্রাম্প বলেন, পুতিন কথা রেখেছেন, কারণ চুক্তি ছিল রোববার থেকে রোববার পর্যন্ত, অর্থাৎ 1 ফেব্রুয়ারি পার হওয়ার পর পুতিনের হাত আর বাধা ছিল না। ট্রাম্পের এই বক্তব্যে স্পষ্ট হয়ে যায় আবুধাবির এই বৈঠক আসলে ইউক্রেনকে রক্ষা করার জন্য নয়, বরং ট্রাম্পের ডিল মেকার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার একটি চেষ্টা মাত্র। ট্রাম্প দেখাতে চেয়েছেন তিনি পুতিনকে দিয়ে কথা শোনাতে পারেন, কিন্তু সেই কথার মেয়াদ যে মাত্র কয়েক ঘন্টা তা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। বিশ্লেষকরা বলছেন, আবুধাবির এই বৈঠক প্রমাণ করে দিল 2026 সালের এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে ইউক্রেন আর কোনো নেগোশিয়েটিং পার্টনার নয়। তারা এখন দাবার বোর্ডের এমন এক ঘুঁটি যাকে আমেরিকা ও রাশিয়া নিজেদের সুবিধা মতো চালছে। একদিকে রাশিয়ার মিসাইল, অন্যদিকে আমেরিকার উদাসীনতা, এই দুইয়ের মাঝে পিষ্ট হয়ে ইউক্রেন এখন বাধ্য হচ্ছে এমন সব শর্ত মেনে নিতে যা কার্যত তাদের সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে। বলা যায়, শান্তি আলোচনার নামে আবুধাবিতে আসলে যা চলল তা হল ইউক্রেনের নিঃশর্ত আত্মসমর্পণের এক মহড়া। আবুধাবির এসি রুমের নরম গদি আর ডনবাসের বরফ শীতল পরীক্ষার কাদার মধ্যে পার্থক্যটা আকাশ পাতাল। সেখানে যখন কূটনীতিকরা শান্তি শব্দটা নিয়ে শব্দজট খেলছেন, তখন পূর্ব ইউক্রেনের ফ্রন্টলাইনে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের মাটিতে দেখা সবচেয়ে ভয়াবহ মিড গ্রাইন্ডার বা রক্তক্ষয়ী যুদ্ধ। 2026 সালের মানচিত্রের দিকে তাকালে ইউক্রেনের জন্য যে চিত্রটি ফুটে ওঠে তা কেবল হতাশাজনকই নয়, রীতিমতো আতঙ্কজনক। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার এর সর্বশেষ স্যাটেলাইট যেটা বিশ্লেষণ করলে দেখা যায়, রাশিয়ার আগ্রাসনের গতি গত কয়েক মাসে জ্যামিতিক হারে বৃদ্ধি পেয়েছে। পরিসংখ্যান বলছে, গত 6 জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি এই মাত্র 4 সপ্তাহে রাশিয়ান বাহিনী ইউক্রেনের 123 বর্গমাইল এলাকা নতুন করে দখল করে নিয়েছে। আপনার মনে হতে পারে বিশাল ইউক্রেনের তুলনায় 123 বর্গমাইল তো কিছুই না, কিন্তু আসল ভয়ের কারণটা লুকিয়ে আছে গতির মধ্যে। ঠিক এর আগের 4 সপ্তাহে রাশিয়ার দখলের পরিমাণ ছিল 74 বর্গমাইল, অর্থাৎ মাত্র 1 মাসের ব্যবধানে রাশিয়ার অগ্রগতির হার প্রায় দ্বিগুণ হয়ে গেছে। স্লোভিয়ানস্ক, পক্রোভস্ক এবং হুলিয়াইপোলের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরগুলোর দিকে রাশিয়ান বাহিনী এখন দানবীয় আক্রোশে এগিয়ে যাচ্ছে। যদি পক্রোভস্কের পতন হয়, তবে পূর্ব ইউক্রেনে কিয়েভের লজিস্টিক বা রসদ সরবরাহের মেরুদণ্ডটাই ভেঙে পড়বে। ফ্রন্টলাইনের বিপর্যয়ের পেছনে সবচেয়ে বড় কারণ হল জনবলের অভাব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি ফরাসি টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, এ পর্যন্ত 55,000 ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। কিন্তু পশ্চিমা সামরিক বিশ্লেষকরা এবং ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS বলছে এটি একটি ডাহা মিথ্যা। CSIS এর জানুয়ারি 2026-এর রিপোর্ট অনুযায়ী ইউক্রেনের মোট হতাহত অর্থাৎ নিহত, আহত ও নিখোঁজ সেনার সংখ্যা 5 লাখ থেকে 6 লাখের ঘরে। এর মধ্যে কেবল নিহতের সংখ্যাই 1 লাখ থেকে 1,40,000 হতে পারে। অন্যদিকে রাশিয়ার হতাহতের সংখ্যা প্রায় 12 লাখ ছাড়ালেও পুতিনের হাতে রয়েছে বিশাল রিজার্ভ ফোর্স। রাশিয়া তাদের হিউম্যান ওয়েভ বা মানব ঢাল ট্যাকটিক্স ব্যবহার করে একের পর এক সেনা পাঠিয়ে ইউক্রেনের ডিফেন্স লাইনকে ক্লান্ত করে ফেলছে। ফ্রন্টলাইনের বাস্তবতা কতটা করুণ তা বোঝা যায় এক ইউক্রেনীয় অফিসারের জবানবন্দিতে। নাম তার ভ্যাসিলি। সম্প্রতি পা হারানো এই অফিসার আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, আমি 800 মিটার দূরে শত্রুর ট্যাঙ্ক স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি রেডিওতে চিৎকার করে কোঅর্ডিনেট দিচ্ছি, কিন্তু আমার কমান্ডার আমাকে বলছেন অপেক্ষা করো। কারণটা কি জানেন? আমাদের কাছে ওই ট্যাঙ্কে মারার মতো একটাও আর্টিলারি শেল অবশিষ্ট নেই। এই একটি বাক্য বুঝিয়ে দেয় ইউক্রেনীয় বাহিনীর বর্তমান অবস্থা। তাদের কাছে পর্যাপ্ত জ্যাভলিন নেই পর্যাপ্ত 155 mm শেল। অথচ উল্টো দিকে রাশিয়া এখন ব্যবহার করছে উত্তর কোরিয়ার তৈরি KN-23 ব্যালিস্টিক মিসাইল, যা অত্যন্ত দ্রুত গতিতে আঘাত হানতে সক্ষম। 2026 সালে রাশিয়া তাদের রণকৌশলে এক আমূল পরিবর্তন এনেছে। তারা এখন আর অন্ধের মতো হামলা চালায় না। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বোকা বানাতে তারা ব্যবহার করছে জেরবেরা নামের এক বিশেষ ধরনের মাদারশিপ ড্রোন। এই ড্রোনগুলো পেটের ভেতরে করে ছোট ছোট আরও ড্রোন বা জ্যামার বহন করে ফ্রন্টলাইনের গভীরে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সেগুলো ছেড়ে দেয়। ইউক্রেনের র্যাডারগুলো যখন এই ছোট ড্রোনগুলোকে শনাক্ত করতে ব্যস্ত হয়ে পড়ে, ঠিক তখনই পেছন থেকে উড়ে আসে রাশিয়ার মরণঘাতী ইস্কান্দার মিসাইল। তাছাড়া রাশিয়া এখন ডাবল ট্যাপ স্ট্রাইক বা একই জায়গায় দুবার হামলার কৌশলও বাদ দিয়েছে। তারা এখন মিসাইল স্টকপাইল বা মজুত করার নীতিতে হাঁটছে, অর্থাৎ তারা টানা 10-12 দিন কোনো বড় হামলা করে না। ইউক্রেনীয়রা যখন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, ঠিক তখনই শত শত ড্রোন আর মিসাইল নিয়ে ঝাঁপিয়ে পড়ে, যেমনটা দেখা গেল 3রা ফেব্রুয়ারির হামলায়। সব মিলিয়ে ফ্রন্টলাইনের চিত্রটা এখন পরিষ্কার।
ইউক্রেনীয় সেনারা ক্লান্ত, বিধ্বস্ত এবং গোলাবারুদহীন। অন্যদিকে রাশিয়া তাদের বিশাল জনবল, উত্তর কোরিয়ার মিসাইল এবং ইরানি ড্রোনের সমন্বয়ে তৈরি করেছে এক অপ্রতিরোধ্য যুদ্ধযন্ত্র। পশ্চিমারা যতই সহায়তার বুলি আওড়াক, 2026 সালের ফ্রন্টলাইন বলছে ইউক্রেনের পতন এখন আর কোনো আশঙ্কা নয়, বরং সময়ের ব্যাপার মাত্র। যুদ্ধক্ষেত্রে যখন কামানের গোলা আর ট্যাঙ্কের লড়াই ব্যর্থ হয়, তখন রাশিয়া তাদের তুরুপের তাস হিসেবে ব্যবহার করে তাদের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত মিত্রকে, জেনারেল উইন্টার বা শীতকালকে। 2026 সালের এই পর্যায়ে এসে ক্রেমলিন খুব ভালোভাবে বুঝতে পেরেছে যে ইউক্রেনীয় সেনাবাহিনীকে সম্মুখ যুদ্ধে হারানো সময় সাপেক্ষ। তাই তারা বেছে নিয়েছে এক নির্মম স্কোর স্টার্ট নীতি। তাদের লক্ষ্য এখন আর সামরিক ঘাঁটি নয়, তাদের লক্ষ্য ইউক্রেনের সাধারণ মানুষের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু কেড়ে নেয়া। 3রা ফেব্রুয়ারি রাতের হামলাটি ছিল ইউক্রেনের জ্বালানি খাতের উপর এবছরের সবচেয়ে ভয়াবহ এবং সুপরিকল্পিত আঘাত। আবুধাবির বৈঠকে যখন শান্তি নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই রাশিয়ার স্ট্র্যাটেজিক বোম্বারগুলো থেকে নিক্ষিপ্ত মিসাইলগুলো কিয়েভের আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছিল। ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, এই এক রাতের হামলায় তাদের অবশিষ্ট উৎপাদন ক্ষমতার প্রায় 70% ধ্বংস হয়ে গেছে। এটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি একটি জাতীয় বিপর্যয়। এদিকে পরিসংখ্যানগুলো আঁতকে ওঠার মতো। কিয়েভের তাপমাত্রা তখন -25°C নিচে। এই হাড় কাঁপানো শীতের মধ্যে কিয়েভের দানিৎসা থার্মাল পাওয়ার প্ল্যান্টে আঘাত হানে রাশিয়ার হাইপারসনিক মিসাইল। মুহূর্তের মধ্যে কিয়েভের 1170টি বহুতল ভবনের হিটিং ব্যবস্থা বা সেন্ট্রাল হিটিং সিস্টেম বন্ধ হয়ে যায়। কল্পনা করুন, বাইরের তাপমাত্রা হিমাঙ্কের 25° নিচে, আর ভেতরে শিশু ও বৃদ্ধরা জমে বরফ হয়ে যাচ্ছে। বিদ্যুৎ নেই, পানি নেই, এমনকি ঘর গরম রাখার কোনো উপায়ও নেই। অন্যদিকে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভের পরিস্থিতি আরও করুন। সেখানকার CHP-5 বিদ্যুৎ কেন্দ্রটি মিসাইল হামলায় এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে প্রকৌশলীরা বলছেন এটি মেরামত করা আর সম্ভব নয়। প্রায় 2 লক্ষ মানুষ এবং গুরুত্বপূর্ণ শিল্প এলাকাগুলো এখন সম্পূর্ণ অন্ধকারে। ওডেসা এবং ভিনিৎসিয়া অঞ্চলেও একই চিত্র। সেখানেও সাবস্টেশনগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে, যাতে জাতীয় গ্রিড একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইউক্রেনিয়ান এয়ারফোর্সের মুখপাত্র কর্নেল ইউরি ইহনাদ জানিয়েছেন, রাশিয়া তাদের হামলার ধরনে এক মারাত্মক পরিবর্তন এনেছে। তারা এখন আর সাধারণ ক্রুজ মিসাইল ব্যবহার করছে না, যা সহজেই গুলি করে নামানো যায়। 3রা ফেব্রুয়ারি হামলায় তারা ব্যবহার করেছে ইস্কান্দার এম এবং উত্তর কোরিয়ার তৈরি KN-23 ব্যালিস্টিক মিসাইল। এই মিসাইলগুলো শব্দের চেয়েও কয়েক গুণ বেশি গতিতে এবং খাড়াভাবে নিচে নেমে আসে, যা ইউক্রেনের প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য আটকানো কঠিন হয়ে পড়ছে। এর সাথে যোগ হয়েছে ইরানের তৈরি শাহেদ ড্রোন, তবে এবার নতুন মোড়কে। এই ড্রোনগুলোতে এখন ক্লাস্টার মিউনিশন বা গুচ্ছ বোমা এবং থার্মোবারিক ওয়ারহেড ব্যবহার করা হচ্ছে। বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হানার পর এই গুচ্ছ বোমাগুলো ছড়িয়ে পড়ে এবং আগুন ধরিয়ে দেয়, যাতে উদ্ধারকর্মীরা বা ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাছে যেতে না পারে। পুতিন প্রশাসনের মূল উদ্দেশ্য দুটি। প্রথমত, ইউক্রেনের অর্থনীতিকে পুরোপুরি পঙ্গু করে দেয়া। বিদ্যুৎ না থাকলে কলকারখানা চলবে না, অস্ত্র তৈরি হবে না এবং অর্থনীতি ধসে পড়বে। দ্বিতীয়ত এবং প্রধানত, সাধারণ মানুষকে জিম্মি করা। ক্রেমলিন চায় শীতে কষ্ট পাওয়া ইউক্রেনীয় জনগণ যেন জেলেনস্কি সরকারের উপর যুদ্ধ বন্ধের জন্য চাপ সৃষ্টি করে। তারা চায় ইউক্রেনের মনোবল ভেঙে দিতে, যাতে তারা আবুধাবির বা যে কোনো আলোচনার টেবিলে রাশিয়ার শর্ত মেনে নিতে বাধ্য হয়। জেলেনস্কি বারবার পশ্চিমা বিশ্বের কাছে প্যাট্রিয়ট মিসাইল এবং জেনারেটর ভিক্ষা চাইছেন, কিন্তু ট্রাম্পের আমেরিকা এখন নীরব, আর ইউরোপ নিজের সমস্যা নিয়ে ব্যস্ত। ফলে ইউক্রেনের আকাশ এখন অরক্ষিত আর মাটি বরফ শীতল। 2026 সালের এই শীতকাল হয়তো ইউক্রেনীয়দের মনে থাকবে বহুদিন, কারণ এই শীতেই তারা বুঝতে পেরেছে তাদের মিত্ররা তাদের পরিত্যাগ করতে শুরু করেছে, আর শত্রুরা হয়ে উঠেছে আরও নির্মম। যুদ্ধ কেবল ফ্রন্টলাইনের রেঞ্জ বা পরীক্ষায় হয় না। আধুনিক যুদ্ধের আসল খেলাটা চলে কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে এবং বিশ্ব নেতাদের গোপন টেলের খাতায়। 2026 সালে এসে ইউক্রেন যুদ্ধের সমীকরণটা ঠিক এই জায়গাতেই সবচেয়ে জটিল আকার ধারণ করেছে। একদিকে রাশিয়ার ওয়ার ইকোনমি বা যুদ্ধকালীন অর্থনীতি যখন পশ্চিমা নিষেধাজ্ঞার মুখেও ফিনিক্স পাখির মতো টিকে আছে, অন্যদিকে ইউক্রেনের অর্থনীতি ধুঁকছে লাইফ সাপোর্টে থাকা মুমূর্ষু রোগীর মতো। পশ্চিমা বিশ্ব ভেবেছিল হাজার হাজার স্যাংশন বা নিষেধাজ্ঞার চাপে রাশিয়ার অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়বে,
কিন্তু ভ্লাদিমির পুতিন প্রমাণ করেছেন তেল ও গ্যাসের নল যার হাতে বিশ্ব অর্থনীতিতে তার কথাই শেষ কথা। 2025 সালের পরিসংখ্যান বলছে রাশিয়ার জিডিপি প্রবৃদ্ধি ছিল প্রায় 1%। যদিও পুতিন দাবি করছেন এই মন্থরগতি তাদের ইচ্ছাকৃত বা ম্যানমেইড, যাতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখা যায়। বর্তমানে রাশিয়ায় মুদ্রাস্ফীতি 6% উপরে এবং সুদের হার 16%, যা সাধারণ রুশ নাগরিকদের জন্য কষ্টসাধ্য। কিন্তু যুদ্ধের খরচ মেটানোর জন্য ক্রেমলিনের টাকার অভাব হচ্ছে না। এর প্রধান কারণ হল রাশিয়ার শ্যাডো ফ্লিট বা ছায়ানৌবহর। এই তেলবাহী জাহাজগুলো পশ্চিমা রাডার ফাঁকি দিয়ে ভারত ও চীনের বাজারে তেল পৌঁছে দিচ্ছে। আমেরিকা ও ইউরোপের চোখ রাঙানি উপেক্ষা করে ভারত এখনও রাশিয়ার তেলের অন্যতম বড় ক্রেতা। যদিও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি তাকে কথা দিয়েছেন যে ভারত আর রাশিয়ার তেল কিনবে না, কিন্তু ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাফ জানিয়ে দিয়েছেন এমন কোনো খবর তাদের কাছে নেই। অর্থাৎ তেলের টাকা বা পেট্রোডলার এখনও রাশিয়ার যুদ্ধের রসদ জুগিয়ে যাচ্ছে। এদিকে ইউক্রেনের অর্থনীতির চিত্রটা ঠিক এর উল্টো। পরিসংখ্যানগুলো দেখলে যে কেউ শিউরে উঠবেন। 2022 থেকে 2025 সাল, এই 4 বছরে ইউক্রেনের অর্থনীতি সংকুচিত হয়েছে 21.2%। দেশটির বাজেট ঘাটতি এখন জিডিপির 18.5%, যা কোনো স্বাধীন দেশের পক্ষে দীর্ঘমেয়াদে বহন করা অসম্ভব। ইউক্রেনীয় মুদ্রা রিভিনিয়ার মান পড়ে গেছে 31%। সহজ কথায় বলতে গেলে ইউক্রেন রাষ্ট্রটি এখন পুরোপুরি পশ্চিমা অনুদান বা ত্রাণের উপর বেঁচে আছে। তাদের সরকারি কর্মচারীদের বেতন, সেনাবাহিনীর রেশন, এমনকি হাসপাতালের ওষুধ সবকিছু টাকায় আসছে আমেরিকা বা ইউরোপ থেকে। আর ঠিক এই দুর্বল জায়গাটিতেই আঘাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকেই ইউক্রেনের জন্য সময়টা খারাপ যাচ্ছে। ট্রাম্প পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন আমেরিকার করদাতাদের টাকা আর ইউক্রেনের অন্তহীন যুদ্ধে ঢালা হবে না। তিনি কেবল সাহায্য বন্ধ করার হুমকিই দেননি, তিনি খেলছেন তার স্বভাবসুলভ বিজনেস ডিল বা ব্যবসায়িক চাল। ট্রাম্প প্রশাসন জেলেনস্কির সামনে একটি অঘোষিত আলটিমেটাম ছুড়ে দিয়েছে। শর্ত সহজ, হয় রাশিয়ার সাথে আপোস করো এবং ডনবাস ছেড়ে দাও, নয়তো কাল থেকেই ডলারের প্রবাহ বন্ধ। জেলেনস্কি ফ্রেঞ্চ টিভিতে দেয়া সাক্ষাৎকারে একে সরাসরি ক্রেমলিনের আলটিমেটাম বলে অভিহিত করেছেন। তিনি জানেন আমেরিকার সাহায্য বন্ধ হলে ইউক্রেনীয় সেনাবাহিনী 1 মাসও টিকবে না। শুধু তাই নয়, ট্রাম্প ইউরোপীয় ইউনিয়নকেও চাপে রেখেছেন। তিনি হুমকি দিয়েছেন যেসব দেশ ব্রিক্সের সাথে বা রাশিয়ার সাথে সম্পর্ক রাখবে তাদের পণ্যের উপর 10 থেকে 100% শুল্ক আরোপ করা হবে। ফলে ইউরোপের দেশগুলো এখন নিজেদের অর্থনীতি বাঁচাতে ইউক্রেনকে চাপ দিচ্ছে দ্রুত যুদ্ধ শেষ করার জন্য। বলাই বাহুল্য, 2026 সালে ইউক্রেন এখন এক চতুর্মুখী চাপের শিকার। একদিকে রাশিয়ার মিসাইল গুড়িয়ে দিচ্ছে তাদের শিল্প কারখানা ও বিদ্যুৎ কেন্দ্র, অন্যদিকে ট্রাম্প বন্ধ করে দিচ্ছেন ডলারের ট্যাপ। এই পরিস্থিতিতে জেলেনস্কির হাতে আসলে কোনো ভালো অপশন নেই। তাকে বেছে নিতে হবে হয় দেশের ভূখণ্ড ছেড়ে দিয়ে অর্থনীতি বাঁচানো, নয়তো সার্বভৌমত্বের লড়াই চালিয়ে গিয়ে পুরো রাষ্ট্রকে দেউলিয়া ঘোষণা করা। আবুধাবির বৈঠকে ট্রাম্পের দূতরা হয়তো জেলেনস্কিকে সেই নিষ্ঠুর বাস্তবতাটাই মনে করিয়ে দিচ্ছেন। দু 2026 সালের শুরুতে দাঁড়িয়ে ইউক্রেন আজ ইতিহাসের এমন এক চৌরাস্তায় এসে থমকে গেছে যেখানে সামনে কোনো সহজ পথ খোলা নেই। আবুধাবির গোপন বৈঠক, ট্রাম্পের আলটিমেটাম এবং ফ্রন্ট লাইনের বিপর্যয় সব মিলে বিশ্লেষকরা ইউক্রেনের ভবিষ্যতের জন্য 3টি সম্ভাব্য সিনারিও বা দৃশ্যপটের কথা বলছেন। কিয়েভ ভিত্তিক বিশ্লেষক ইহার তিশকেভিচ মনে করিয়ে দিচ্ছেন 1939-40 সালের উইন্টার ওয়ার বা শীতকালীন যুদ্ধের কথা। সেবার সোভিয়েত ইউনিয়ন ফিনল্যান্ড আক্রমণ করেছিল। ফিনল্যান্ড বীরত্বের সাথে লড়াই করেও শেষ পর্যন্ত তাদের কারেলিয়া অঞ্চল বা 10% ভূখণ্ড রাশিয়ার হাতে তুলে দিতে বাধ্য হয়েছিল, কিন্তু বিনিময়ে তারা তাদের সার্বভৌমত্ব এবং রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখতে পেরেছিল। ইউক্রেনের ক্ষেত্রেও এই ফিনিশ সিনারিও বা ফিনল্যান্ড মডেলটি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। এই মডেলে ইউক্রেনকে ডনবাস, ক্রিমিয়া এবং জাপোরিঝিয়ার একটি বড় অংশ আইনগতভাবেই রাশিয়ার হাতে ছেড়ে দিতে হতে পারে। বিনিময়ে রাশিয়া হয়তো কিয়েভের সরকার পরিবর্তন বা পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা বাদ দেবে। আবুধাবিতে ট্রাম্পের দূতেরা জেলেনস্কিকে যে কম্প্রোমাইজ বা আপোষের কথা বলছেন তা মূলত এই ফিনিশ মডেলেরই আধুনিক সংস্করণ। দ্বিতীয় সম্ভাবনাটি হল 2008 সালের রাশিয়া জর্জিয়া যুদ্ধের পুনরাবৃত্তি। সেবার রাশিয়া জর্জিয়ার 2টি অঞ্চল আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া দখল করে নেয় এবং সেগুলোকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। জর্জিয়া কখনোই আইনগতভাবে এই দখলদারিত্ব মেনে নেয়নি।
কিন্তু বাস্তবে তাদের আর কিছুই করার ছিল না। ইউক্রেনের ক্ষেত্রে এই জর্জিয়ান সিনারিও ঘটলে রাশিয়া তাদের দখল করা অঞ্চলগুলোকে নিজেদের অংশ বা স্বাধীন রিপাবলিক হিসেবে ঘোষণা করবে। ইউক্রেন তা কাগজে কলমে প্রত্যাখ্যান করবে, কিন্তু সীমান্তে একটি দীর্ঘস্থায়ী ফ্রোজেন কনফ্লিক্ট বজায় থাকবে। না হবে শান্তি চুক্তি, না হবে পূর্ণাঙ্গ যুদ্ধ। ইউক্রেনকে এই কাঁটা মেনেই চলতে হবে। তবে সবচেয়ে অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎবাণীটি করেছেন জার্মান গবেষক নিকোলাই মিত্রোখিন। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি ইউক্রেনীয় সরকারকে সরাসরি দুর্নীতিগ্রস্ত ও ভীতু বলে আখ্যায়িত করেছেন। তার মতে পশ্চিমা নিষেধাজ্ঞা ব্যর্থ হয়েছে এবং রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অফুরন্ত রসদ রয়েছে। মিত্রোখিনের মতে ইউক্রেন শেষ পর্যন্ত দোনেৎস্ক থেকে পুরোপুরি বিতাড়িত হবে এবং জাপোরিঝিয়ার 90% ও দিনিপ্রোপেত্রভস্কের 15% রাশিয়ার দখলে চলে যাবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে ডোনাল্ড ট্রাম্প হয়তো জেলেনস্কিকে ক্ষমতা থেকে সরে যেতে বা যুদ্ধকালীন নির্বাচন দিতে বাধ্য করবেন। মিত্রোখিন বলছেন, হয় জেলেনস্কি ভূখণ্ড ছাড়বেন, নয়তো ট্রাম্প প্রশাসন এমন কাউকে ক্ষমতায় বসাবে যে এই কাজটা করবে। সবচেয়ে ভয়ের বিষয়টি হল ইউক্রেনের সাধারণ মানুষের মনোবলেও ফাটল ধরেছে। কিয়েভ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব সোশিওলজি এর সাম্প্রতিক জরিপ বলছে, যদিও 52% মানুষ এখনও ভূমি ছাড়ার বিপক্ষে, কিন্তু 40% মানুষ এখন মনে করছেন শান্তি ফেরাতে হলে ডনবাস ছেড়ে দেয়া ছাড়া উপায় নেই। 1 বছর আগেও এই সংখ্যাটি ছিল নগণ্য। বিশ্লেষক ইহার তিশকেভিচ আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। 2026 সাল নাগাদ বিশ্ব আর আমেরিকার একক নেতৃত্বে চলবে না। এটি হবে একটি মাল্টিপোলার বা বহুমেরুর বিশ্ব। চীন এশিয়া এবং রাশিয়া ইউরেশিয়ায় তাদের প্রভাব বলয় তৈরি করছে। এই নতুন বিশ্ব ব্যবস্থায় আন্তর্জাতিক আইনের দোহাই দিয়ে ইউক্রেন তার হারানো জমি ফেরত পাবে না। সুতরাং 2026 সাল ইউক্রেনের জন্য বিজয়ের বছর নয়, বরং এটি হতে যাচ্ছে কঠিন বাস্তবতাকে মেনে নেয়ার বছর। জেলেনস্কিকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তিনি কি ফিনিশ মডেলে গিয়ে কিছুটা সম্মান বাঁচাবেন, নাকি জেদ ধরে রেখে দেশকে সম্পূর্ণ পতনের দিকে ঠেলে দেবেন। আবুধাবির গোপন বৈঠক বলছে, সময় খুব দ্রুত ফিরে আসছে। বিশ্লেষণের শেষে এসে একটি বিষয় স্পষ্ট, 2026 সাল ইউক্রেনের জন্য বিজয়ের বছর হওয়ার কোনো সম্ভাবনাই নেই। প্রশ্ন হল, পরাজয়টা কত সম্মানজনক বা অসম্মানজনক হবে। জেলেনস্কি বলছেন, আমরা যদি এই যুদ্ধে হারি তবে আমরা আমাদের স্বাধীনতা হারাবো। কিন্তু বাস্তবতা হলো, স্বাধীনতা টিকিয়ে রাখতে হলে হয়তো তাকে মানচিত্রের একটি বড় অংশ বিসর্জন দিতে হবে। পরিসংখ্যান মিথ্যা বলে না। রাশিয়ার 12 লাখ সৈন্যের বিপরীতে ইউক্রেনের গোলাবারুদহীন সেনাবাহিনী, ধ্বংসপ্রাপ্ত বিদ্যুৎ কেন্দ্র এবং ট্রাম্পের মতো একজন অনিশ্চিত মিত্র, সব মিলিয়ে সমীকরণটি ইউক্রেনের বিপক্ষে। 2026 সাল হয়তো ইউক্রেনের পুরোপুরি পরাজয়ের বছর হবে না, কিন্তু এটি নিশ্চিতভাবে সেই বছর হতে যাচ্ছে যেদিন ইউক্রেনকে মেনে নিতে হবে যে 1991 সালের সীমানা তারা আর কোনোদিনই ফিরে পাবে না।